আমার স্বামী মারা যাবার পর মাত্র 1-2 বছরের দেবর আমাকে বলল, আমি তোমাকে বিয়ে করতে চাই। আর বিয়ে তো ফরজ কাজ, এটা উপরওয়ালা দেশ ভাবি দেব। আরিয়ানের কথা শুনে আমি হাঁ করে তাকিয়ে আছে, কারণ আরিয়ানের বয়স মাত্র 1 বছর, আর 1-2 বছরের ছেলে আমাকে বিয়ে করতে চায়, এটা অসম্ভব। কিন্তু আমি যাকে বাচ্চা ছেলে ভেবেছিলাম সে তো আরিয়ান। তাহলে ঘটনাটি বলে মনোযোগ সহকারে শুনে নিন, আশা করি অনেক ভালো লাগবে আপনাদের। যে আরিয়ান আমার দেবর, এটা তো সেই আরিয়ান যে আমার চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস পায়নি, অথচ আজ সেই আরিয়ান আমাকে বিয়ের জন্য অফার করেছে। সময় কতটা বদলে গেছে, পরিস্থিতি আর ভাগ্য আমাকে কোথায় দাঁড় করিয়েছে সেটাই অবাক চোখে তাকিয়ে দেখছি। আরিয়ান আমার ছোট দেবর, আমার স্বামী রবিনের ছোট ভাই। আমার স্বামী রবিন স্ট্রোক করে মারা যান। আমাদের গ্রামের সরকারি হাই স্কুলে চাকরি করতেন। ঢাকা 100 ট্রেনিংয়ে যাওয়ার পথে স্টপ করে বেশ দিন চিকিৎসা অবস্থায় মারা যান। আমার এক ছেলে এক মেয়ে, বড় মেয়ের নাম প্রিয়া আর ছোট ছেলের নাম আদিত্য। মেয়েটার বয়স 8 বছর আর ছেলেটির 4 বছর। খুব সুখের সংসার ছিল, আমাদের সবাই মিলে কতই না ভালো ছিলাম। রবিনরা 3 ভাই 1 বোন। রবিন সবার বড় ছিল, মেজো ভাই প্রবাসে থাকে। আমার মেজো যা নীলিমা বাবার বাড়িতে থাকে, এখানে নাকি খুব অসুবিধা হয়। বিয়ের 4 মাস যেতে না যেতেই আমার মেজো দেবরকে নিয়ে আলাদা হয়ে যায়। আমি শুধু আলাদা হতে পারিনি, কারণ রবিনের মাকে কে দেখবে? আমি তো ওনার মেয়ের মতো, তা ও বউ হিসেবে আমার মেজো যা ভালো। আমার সৎমা রীতা ছিল ঘরে, তাই মায়ের ভালোবাসার খুব অভাব ছিল। ভেবেছিলাম শাশুড়ি মা মালাকে দিয়ে নিজের মায়ের ব্যথা বলবো, কিন্তু সে সত্য হয়তো আমার কপালে ছিল না। আমি যত উনাকে মেনে চলতাম, উনি তো আমার ছোটখাট দোষ নিয়ে ঝগড়া শুরু করে দিতেন। ঝগড়া নিয়ে রবিন কয়েকবার আমার উপর হাত তুলেছে, তাও প্রতিবাদ করতে পারিনি, কারণ আমি নারী, মুখ দিয়ে বললে আমার অধিকারের অভাব নাই। কিন্তু পুরুষতান্ত্রিক সমাজে আমরা নারীরাই দোষী, কার নামে কোথায় বিচার দিব? দিন শেষে এই পরিবার নিয়েই তো আমাকে থাকতে হবে। তাই কখনো প্রতিবাদ করেছি, আবার কখনো করিনি। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো ছিলাম। কিন্তু সবার কপালে সব সুখ সয় না, হয়তো আমার ক্ষেত্রে তাই হয়েছে। আরিয়ান আমার সাথে চোখ তুলে কথা বলতে পারেনি ওর ভাইয়ের ভয়ে। আমার জানামতে আমাকে খুব সম্মান করে, কিন্তু আমার স্বামীর মৃত্যুর পর বুঝলাম শুধু ভাইয়ের ভয়ে আমার দিকে তাকাতেও সাহস পায়নি। ছেলে মেয়ে দুটোকে নিয়ে কোথায় যাব, কি করব? শাশুড়ি মা মালা এবং আরিয়ানের অত্যাচারে ঘরে বসা যায় না। কয়েক মাস রবিনের ব্যাংকে জমানো টাকা দিয়ে কোনো রকম দিন কাটিয়ে দিয়েছি, কিন্তু আস্তে আস্তে তো সব শেষ হয়ে যাচ্ছে। এদিকে আরিয়ান ক্লাস 8-এ পাস করেছে রবিন মারা যাওয়ার আগে, কিন্তু অত ছোটখাটো কিছু কাজ খুঁজতে পারে তা না, উল্টো ঘর থেকে টাকা নিয়ে বাজে খরচ করে। চোখের সামনে আমার সাজানো সংসার শেষ হয়ে যাচ্ছে। কি করব, কার কাছে হাত পাতব? সব মিলিয়ে আমি তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি। আল্লাহর কাছে দোয়া নামাজ পড়ে কত রকম ফরিয়াদ করেছি, আল্লাহ যেন আমাকে সৎ রাখেন, হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। ছোটবেলায় মাকে হারিয়ে সৎমা রীতার কাছে কম কষ্ট ভোগ করিনি। আসলাম স্বামীর বাড়িতে এসে স্বামীকে হারালাম। আল্লাহ যে আমার কত পরীক্ষা নিচ্ছেন জানি না, তবে আল্লাহকে এতটুকু বলতে পারি, আল্লাহ যেন আমাকে ধৈর্য দেন সবকিছু সহ্য করার। দিন দিন আরিয়ানের অত্যাচার বেড়ে চলছে। হুটহাট করে যে কোনো কথা বলে ফেলে, এক অদ্ভুত আচরণ করতে চায়। কোনো রকম আল্লাহর নাম নিয়ে বেঁচে আছি, তবে এরকম কতদিন? বাইরে বললে বলবে স্বামী নাই, তাই এখন এমন করছি, কিন্তু বাবার বাড়িতে যাওয়ার ব্যবস্থা সব বন্ধ। আমি ইন্টার পাশ করে ভর্তি হওয়ার আগেই তো বিয়ে হয়ে গেল, কিন্তু এত অল্প বয়সে স্বামী হারাবো কখনো কল্পনাও করিনি। ছেলেটা ও বড় হচ্ছে, মেয়েও, কিন্তু আমি কোথায় যাব?
ভেবেছিলাম ওদের সাথে কষ্ট করে কোনো রকম ওদের কাজের মহিলা হয়েও দিন কাটিয়ে দেব, কিন্তু না, আমার প্রতি তাদের নির্যাতনের পরিমাণ দিন দিন বেড়েই চলছে। আরিয়ান একটা ছোট অটো চালায়, কিছু ইনকাম করে। ভেবেছিলাম এখন ভালো হয়ে যাবে, কিন্তু না, সুযোগ পেলেই আমার সাথে শাশুড়ি মালা এবং আরিয়ান ব্যবহার খারাপ করার চেষ্টা করেন। আরিয়ান ছোট হলে কি হবে? দিন দিন আরিয়ান আমার দিকে অন্যরকম দৃষ্টিতে তাকিয়ে থাকে, আর মাঝে মাঝে বলে, ভাবি, আমি তোমার অপেক্ষায় থাকবো সারা জীবন। একটা বাচ্চা ছেলের মুখে এ কথা মানায়? প্রতি উত্তরে বলেছিলাম, তোমার ভাই কিন্তু কথায় কথায় বলতেন, আমি তোমার বোনের মতো, আর আমি তোমাকে ছোট ভাইয়ের মতোই দেখেছি। আরিয়ান আমার হাত দুটি ধরে বলল, আমি কখনো তোমাকে বোন ভাবিনি, বরং তোমাকে বিয়ে করে ঘর বাঁধার স্বপ্ন দেখেছি। মাত্র এক বছরের একটা বাচ্চা ছেলের মুখে এসব কথা শোভা পায়? আমি যাকে ছোট ভাইয়ের মতো স্নেহ করি, সে কিনা আমাকে বিয়ে করতে চায়। খুব অদ্ভুত ব্যাপার, তাই না? যখন আরিয়ান বলল, ভাবি, যদি আমার ভাই বেঁচে থাকতো তাহলে আজ তোমার এই কষ্ট হতো না। আমি তোমার কষ্টের ভাগিদার হতে চাই। তোমার কষ্টের দিনে, সুখের দিনে আমি তোমার পাশে থাকতে চাই। ভাবি, এই কথা বলার পর ভাবি আমাকে জোরে একটা থাপ্পড় দিয়ে বলল, তুমি একটা বাচ্চা ছেলে, তুমি আমার কষ্ট কি বুঝবে? আর তোমার ভাই বেঁচে থাকলে আজ এমনটা হতো না। আরিয়ান বলল, ভাবি, তুমি আমাকে ভুল বুঝো না, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি যদি তোমাকে আমার বাড়িতে না রাখতে পারি, তাহলে আমার মা তো তোমাকেই বাড়ি থেকে তাড়িয়ে দেবে, কারণ আজ আমার ভাই বেঁচে নেই আর তোমার নাই স্বামী। তাই চেয়েছিলাম ভাবি, আমি তোমাকে আমার বাড়িতে রেখে দেব সারা জীবনের জন্য। আরিয়ানের এই কথা বলার পর খুব অসহায় লেগেছে। সেদিন যেদিন আমার ছেলে পরীক্ষার ফি দেওয়ার জন্য কতবার টাকা চেয়েছে, প্রতিভা আরিয়ান বলেছে, তোর মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস কর, আমি তাকে বিয়ে করতে চাই। যদি রাজি হয় তাহলে তো অনেক টাকা দিয়ে চকলেট খাওয়ার জন্য। আরিয়ানের বয়স মাত্র 1-2 বছর, আর 1-2 বছরের ছেলে আমার স্বামী হবে, এটা আমি কিভাবে মেনে নিতে পারি? সে তো আমার ছোট ভাইয়ের বয়সী। আরিয়ান বলল, ভাবি, তোমার কষ্ট দেখলে আমার চোখে পানি চলে আসে। আমি তোমার কষ্ট সহ্য করতে পারি না ভাবি। আমি জানি বড় ভাইয়া মারা যাওয়ার পর তুমি আর কখনো বিয়ের পিঁড়িতে বসবে না। তোমার বাকি জীবনটা আমাদের বাড়িতে চাকরের মতো খাটাতে চাও, সেটা আমি জানি। কিন্তু ভাবি, তুমি চাইলে আমি তোমার সব কথা মেনে নেব। আরে তুমি তো একটা বাচ্চা ছেলে, তুমি বিয়ের কি বুঝবে? তোমার বিয়ের বয়স এখনো হয়নি আরিয়ান। আর তুমি ভেবো না তোমার ভাই মারা গেছে বলে আমি আবার বিয়ে করব। কখনো না ভাবি। তুমি যা বলছো সব মুখেই বলছো, তোমার ভিতর থেকে কোনো কথা বের হচ্ছে না। আমি তোমার মুখ দেখে বুঝতে পারছি যে তুমি কথাগুলো মুখে বলতে চাও, অন্তর থেকে নয়। এতটুকু বাচ্চা ছেলের মাথায় এত বুদ্ধি কোথা থেকে এল আমি ভেবে পাচ্ছি না। আমি একদিন কান্না করে আরিয়ানের আড়ালে বলছিলাম, আমি এখন ছেলেদের পরীক্ষার খরচ কোথা থেকে দেব? আমি কান্না করেছিলাম আর এই কথাগুলো বলছিলাম। আমার আড়াল থেকে আরিয়ান আমার কান্না শুনে ফেলে। ঠিক তখনই আরিয়ান একটা অটো ভাড়া নিয়ে সারাদিন অটো চালিয়ে টাকা উপার্জন করে নিয়ে এল। আরিয়ান রাতে আমার ঘরে চুপি চুপি ঢুকে বলতে লাগলো, আমার লক্ষ্মী ভাবি, তুমি কান্না করছো কেন? কি হয়েছে তোমার? ভাবি বলল, তোমার কাছে বললে কি হবে? আর এভাবেই বর্ণনা শুনে সমাধানও তো করতে পারি। তুমি একটা বাচ্চা ছেলে, তোমার বয়স কম, তুমি কি বুঝবে? আরিয়ান বলল, আর এভাবেই শোনো, তুমি আমাকে ছোট দেখতে পারো, আমার বয়স কম হতে পারে, কিন্তু মানুষের দুঃখ কষ্ট বোঝার ক্ষমতা আমার আছে। একবার বলো না। তখন ভাবি বলল, মাস্টার আমার ছেলের পরীক্ষার ফির তাগিদ দিয়েছে, বলেছে কাল পরীক্ষার ফি দিতে না পারলে পরীক্ষা দিতে দেবে না। ও ভাবি, ব্যাপার সমস্যা নাই ভাবি। তুমি যখন একা একা বসে কান্না করছিলে তখন আমি তোমার কথা শুনেছি। তারপর আমি একটা অটো নিয়ে বের হয়ে গেলাম আর তোমার ছেলের পরীক্ষার ফির ব্যবস্থা করে ফেলেছি। এই নাও, এখানে 1000 টাকা আছে।
তুমি তোমার ছেলের পরীক্ষার ফি সেটা দিয়ে দাও। তখন ভাবি খুশি হয়ে টাকাগুলো হাতে নিয়ে ছেলের পরীক্ষার ফি দিয়ে দিলেন। আর তার ছেলে পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়ে গেল। একদিন দেখি ভাবির শরীরটা খুব দুর্বল। আরিয়ানকে বললাম, ভাবি তোমাকে আজ খুব দুর্বল দেখাচ্ছে কেন? আরে কিছু না। তারপর ভাবির কপালে হাত দিয়ে দেখি শরীরে অনেক জ্বর, জ্বরে গা পুড়ে যাচ্ছে। আমি বললাম, ভাবি তোমার তো শরীরে অনেক জ্বর। তখন ভাবি জোরে জ্ঞান হারিয়ে ফেলল। আমি চালু করে জলপট্টি দিলাম। তারপরও দেখলাম কিছুতেই জ্বর কমছে না। রাত প্রায় 1-2টা বাজে। এখন কি করি? আমি কোনো কিছু না ভেবে দৌড়ে গিয়ে গ্রামের একজন পল্লী চিকিৎসককে নিয়ে আসলাম। তখন ভাবির জ্বর মেপে ওষুধ দিয়ে গেল। আমি সারা রাত ভাবির পাশে দাঁড়িয়ে রইলাম। আমি সারা রাত একটু ঘুমাইনি, কারণ ভাবি যদি কিছু হয়ে যায়। আর তাই আমি ঘুমাইনি, সারা রাত জেগে রয়েছি। সকালে ঘুম থেকে ভাবি যখন উঠলেন তখন দেখতে পেলাম আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে জেগে আছি। তখন ভাবি বললেন, আরিয়ান তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? তখন তার ছেলে আদিত্য বলল, ছোট কাকা যদি তোমার পাশে না থাকতো তাহলে তো তুমি মারা যেতে পারতে, কারণ তোমার রাতে প্রচন্ড জ্বর এসেছিল শরীরে। তারপর তোমার কপালে জলপট্টি দিয়েছে ছোট কাকা। যখন তোমার জ্বর কিছুতেই কমছে না, তখন এই অন্ধকার রাতে তোমার জন্য ডাক্তার নিয়ে এসেছে। বাসায় ডাক্তারমশাই তোমাকে জ্বরের ওষুধ দিয়েছে, আর সেই ওষুধ তোমাকে খাওয়ানো হয়েছে। আমার ছোট কাকা না থাকলে আজ যে তোমার কি হতো, হয়তো আমি তোমাকে আর মা ডাকার সুযোগ পেতাম না। ছেলের মুখে এসব কথা শোনার পর আমার চোখের জল ধরে রাখতে পারলাম না। আমি তাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কান্না করতে লাগলাম। আরিয়ান তুমি আমাকে এত ভালোবাস কেন? আরিয়ান বলল, ভাবি আমার ভাইয়া মারা যাওয়ার পর তোমার কষ্ট কিছুতেই সহ্য করতে পারছিলাম না। তুমি যখন সব সময় মনে হতো আমার মা তোমাকে বিভিন্ন কথা বলে গালি দিত, তখন আমি এটা শুনতে পারতাম না, কারণ আমার ভাইয়ের আমানত তুমি আমার বাড়িতে রেখে দিতে চেয়েছি। যেন ভাবি আমার জন্য অনেক সুন্দরী মেয়েরা পাগল, কিন্তু আমি কাউকে ভালোবাসার অধিকার দেইনি। এর একটাই কারণ, তোমার জন্য তোমার মায়ের বাঁধনে আটকা পড়ে গেছি। তার মুখে এই কথা শোনার পর আমার চোখ দিয়ে টলমল করে পানি পড়ছে। আমি কান্না করছি। আল্লাহ আমার কপালে আরেকজন মানুষ আমার পাশে দিয়েছেন। তার ব্যবহারে, তার কথায় আমি মুগ্ধ হয়ে গেছি। আসলে আল্লাহ যা করেন তা ভালোর জন্যই করেন। আমি আরিয়ানকে বললাম, আরিয়ান তুমি কি চাও বলো, তুমি আজ যা চাইবে তাই পাবে। আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম। ভাবি বললেন, আমি তোমার কাছে কিছু চাই না। তুমি আমার পাশে সারা জীবন থাকবে এবং তোমাকে সেবা করার সুযোগ দেবে। ঠিক আছে, আমি তোমাকে সারা জীবনের জন্য আসলে বেছে নিলাম। এখন খুশি তো? আরিয়ান চোখের জল মুছতে মুছতে বলল, ভাবি আমার মতো সুখী মানুষের পৃথিবীতে আর কেউ নেই। অনেক সাধনার পর তোমাকে এই বাড়িতে রেখে দিলাম সারা জীবনের জন্য। এটাই আমার সার্থকতা। সবশেষে দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, তোমরা কখনো কম বয়সী ছেলেদের অবহেলা করো না, কারণ তাদের ভিতরে অনেক প্রতিভা, ভালোবাসা লুকিয়ে থাকে যা কেউ জানে না। আজকের গল্পটি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।